অক্টোবর ২০২৫ বাংলাদেশের জন্য এক অভিশপ্ত সপ্তাহ। মাত্র 5 দিনের ব্যবধানে দেশের হৃৎপিণ্ডে একের পর এক আঘাত। মিরপুরের আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম ইপিসে, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম বন্দর, আগুন, ধ্বংস আর বিপর্যয়। এগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা, এক গভীর ষড়যন্ত্র 4 লক্ষ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া? আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আবি। আজ আমরা কোনো সাধারণ দুর্ঘটনার রিপোর্ট করতে আসিনি। আজকে আমরা এসেছি কিছু ঘটনার মূল উদ্দেশ্য খুঁজতে। অক্টোবরে যে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো, এগুলো কি আসলে কোনো দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? আজকের অনুসন্ধানে আমরা এই সকল ঘটনাকে একটি সুতোয় গাঁথার চেষ্টা করব। সাথে এই সকল ঘটনার যে পরিকল্পনা আছে সেগুলোকে আমরা সব একসাথে করে ঘটনার মূল উদ্দেশ্য খুঁজে বার করার চেষ্টা করব। চলুন ফিরে যাই আমরা সেই ভয়ঙ্কর সপ্তাহের শুরুতে। 14ই অক্টোবর 2025, ঢাকার মিরপুরের রূপনগর। সকাল প্রায় 11:40 একটি কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। গুদামে ছিল ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পারক্সাইডের মতো ভয়ঙ্কর দাহ্য পদার্থ। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি পোশাক কারখানায়। এই ঘটনার মধ্যে অন্তত 16 জন শ্রমিক প্রাণ হারায়। কিন্তু আমার কথা হলো, এই ঘন বস্তি সম্পূর্ণ এলাকার মধ্যে এরকম কেমিক্যাল কারখানার অনুমোদন কে দিল? আমরা যতটুকু জানছি, এই কারখানার মধ্যে যে কেমিক্যালগুলো ছিল সেগুলোর মধ্যে কোনো ধরনের সরকারি অনুমোদন ছিল না, সাথে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না। ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে, বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি। তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে। তবে আমরা এ পর্যন্ত 9 একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছিল যে ভবনের ছাদের গেটে তালা দেয়া ছিল। শ্রমিকরা উপরে পালাতে গিয়েও পারেনি। বিষাক্ত গ্যাসে অনেকেই অজ্ঞান হয়ে যায়। এটা ছিল মূলত একটা মৃত্যু ফাঁদ। এই মৃত্যু ফাঁদটি তৈরি হয়েছিল অবহেলা এবং দুর্নীতির কারণে। কিন্তু বিপর্যয়ের গল্প এখানে শেষ হয়নি। ঠিক 2 দিন পর আগুন লাগে দেশের আরেকটি অর্থনৈতিক চালিকা শক্তিতে। 16 অক্টোবর দুপুর 2টা। এবার লক্ষ্য চট্টগ্রাম ইপিজেড আর্মস, ক্যাপস অ্যান্ড টেক্সটাইল নামের একটি কারখানায় 7 তলা ভবনে আগুন লাগে। সৌভাগ্যবশত অ্যালার্ম শুনে প্রায় 1000 কর্মী বেরিয়ে আসতে সক্ষম হন। কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু প্রায় 17 ঘন্টা ধরে জ্বলা এই আগুনে ভবনের 4টি তলা ধসে পড়ে। ক্ষতি হয় শত শত কোটি টাকা। এই জায়গার মধ্যেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলল, এই ভবনটিও কোড মেনে তৈরি হয়নি। 2টি ভবনের মাঝখানে ছিল না পর্যাপ্ত জায়গা। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, রপ্তানিমুখী শিল্প কারখানাটি একটি ত্রুটিপূর্ণ ভবন কিভাবে বছরের পর বছর নিজের কার্যক্রমগুলো চালিয়ে গেল? মিরপুর আর চট্টগ্রামের আগুনের ধোঁয়া যখন বাতাসে ভাসছে, ঠিক তখনই 18 অক্টোবর শনিবার দুপুরে আঘাত আনা হলো দেশের প্রধান প্রবেশপথে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানেই গল্পটা মোড় নেয়। এবার আগুন লাগে বিমানের কার্গো ভিলেজের মধ্যে। আচ্ছা, একটু ভাবুন তো, আগুন কয়টার সময় লাগে? ঠিক যখন বিমানের শিফট পরিবর্তন হয়, যখন নিরাপত্তা কিছুটা শিথিল থাকে। আর দিনটাও কিন্তু ছিল শনিবার। আমরা যতটুকু জানতে পেরেছি, আগুন লাগার পর ফায়ার সার্ভিস আসতে মোট সময় লাগায় মিনিমাম 40 মিনিট। ফায়ার সার্ভিস টাইম মতো আয় নাই, আগুন লাগার আধা ঘন্টা পর আইছে, মানে মিনিমাম 40 মিনিট। তার প্রথম অল্প ছিল, আর চাইলে কিন্তু এই লিবাইতে পারলো, পরে কিন্তু এটা চেষ্টা করে নাই। এমনকি বিমানবন্দরে নিজস্ব ফায়ার ইউনিটও তাৎক্ষণিক কোনো ধরনের সাড়া দেয়নি। এটা কি শুধুই সমন্বয়হীনতা নাকি ইচ্ছার বিলম্ব? আপনারা কি একটা কথা জানেন? দেশের অর্থনীতি যদি কেউ অচল করে দিতে চায়, বিশেষজ্ঞরা বলে একটি দেশের অর্থনীতি পঙ্গু করে দিতে চাইলে এয়ারপোর্ট এবং বন্দর 2টি অচল করে দিলেই হয়। এই ধারাবাহিক বিপর্যয় ঠিক আগে আন্তর্জাতিক অঙ্গনে তিস্তা নদীর জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশকে ঘিরে এক ভূ রাজনৈতিক উত্তেজনা চলছিল। যখন সেই প্রচেষ্টা সফল হয়নি, তখন কি দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরি করার জন্য এই পথ বেছে নেওয়া হলো? সংযোগগুলো মিলানোর চেষ্টা করুন। একদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়েছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দরের অপারেটর হিসেবে ভারতীয় ডেপুটি সিও থাকে একটি সংস্থাকে চূড়ান্ত করার পর থেকে বন্দরে তৈরি হয় হযবরল অবস্থা। আর ঠিক সেই সময়ে 18 অক্টোবর সকালে চট্টগ্রামে 1200 টন সিরামিকের কাঁচামাল নিয়ে একটি জাহাজ ডুবে গেল। যদিও বলা হচ্ছে এর কারণে নৌ চলাচল ব্যাহত হয়নি, কিন্তু এইসব ঘটনা এই অস্থিতিশীল পরিস্থিতিকে আরো কি উস্কে দিচ্ছে না? এয়ারপোর্ট, বন্দরের মতো এরকম সর্বোচ্চ নিরাপত্তা জনিত এলাকার মধ্যে ভেতরে সাহায্য ছাড়া এরকম ঘটনা কি আজও সম্ভব?
সম্ভব? ক্ষমতার কোনো পর্যায়ে এর যোগসূত্র থাকতে পারে? এই ঘটনার জন্য আমরা এখন কোনো রায় দিচ্ছি না। এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে তুলে রাখলাম। এক সপ্তাহে 4টি বড় বিপর্যয়, শত শত কোটি টাকার ক্ষতি, অসংখ্য মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। তদন্ত কমিটি গঠিত হয়েছে, রিপোর্ট আসবে, কিন্তু আসল সত্য কি কখনো জানা যাবে, নাকি অন্য কোনো ঘটনার মতো এটিও ধামাচাপা পড়ে যাবে? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের নিরাপত্তা কতটা ভঙ্গুর। এটি অবহেলা, দুর্নীতি, নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এটা হয়তো সময় বলে দেবে। কিন্তু নাগরিক হিসেবে প্রশ্ন করার এবং প্রশ্নের উত্তর করার অধিকার আমাদের কিন্তু সবারই আছে, কারণ এই দেশটা আমাদের সকলের। এই দেশটার সুরক্ষা, নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু সকলেরই আছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই সকল ঘটনার আরো বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।